তোমাকে একটু একটু করে টেস্ট করব, যাতে আমাদের ভালোবাসাটা তাড়াতাড়ি জন্মায়। আরাবি আসিফের কথা শুনে সামান্য হাসলো। এরপর আসিফ আরাবিকে কোলে নিয়ে বসে গান ধরলো। हे निशा ये ही नजरा इस पैर हो को कुम क्या नाम दो कब से अधूरी है एक दस्तान आजा उसे आज अंजाम दे। ততক্ষণে আসিফ তাকিয়ে দেখলো আরাবি ঘুমিয়ে গিয়েছে। স্মিত হেসে কপালে বড় করে একটা পরশ এঁকে দিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে দিল আরাবিকে। এরপর নিজেও হালকা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাত 11:40। হায়াতের এখনো ঘুম আসছে না। এদিকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আদিব। হঠাৎ করেই গলাটা কেমন ভার হয়ে আসলো হায়াতের। মনে হলো পানি খাওয়া খুব প্রয়োজন। হায়াত আলতো করে বিছানায় থেকে উঠে জগ হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সিঁড়ির দিকটা ভীষণ অন্ধকার, ফোনটাও সাথে করে আনা হয়নি। কি আর করার, দেওয়ালের দিকে হাত দিয়ে একটা করে সিঁড়ি নামতে লাগলো। ড্রয়িং রুমে আসতেই হঠাৎ কারো ছায়া দেখে ভয় পেয়ে গেল হায়াত। যেই না চিৎকার করতে যাবে তখনই কেউ একজন এসে হায়াতের মুখ চেপে ধরলো। হায়াত ভয়ে কেঁপে ওঠে। তখনই কেউ একজন ফোনের ফ্ল্যাশ অন করে বলল, আমি ভাবি এত ভয় পাচ্ছ কেন? আর একটু হলেই তো পুরো ভারী মাথায় তুলে ফেলতে। হায়াত বিনহাসের গলা চিনতে পেরে স্বস্তির এক নিঃশ্বাস ফুঁকে বলল, তুমি এখানে কি করছো এত রাতে? আর মনে হলো তুমি বাইরে গিয়েছিলে। হায়াতের কথাই যেন মিনহাসা একটু অস্বস্তিতে পড়ে গেল। মৃদু হেসে বলল, আসলে আমার খুব খিদে পেয়েছিল, তাই কিচেন রুমে যাচ্ছিলাম। তখনই মনে হলো দরজাটা লাগানো হয়নি, কিন্তু আমি গিয়ে দেখি লাগানো, আর তখনই তুমি নিচে নামলে। হায়াত যেন কিছুটা দ্বিধায় পড়ে গেল। এভাবে না জেনে কাউকে সন্দেহ করতে নেই, ছোটবেলায় তার আম্মু শিখিয়েছে। যাকে হায়াত আর কিছু না বলে মিনহাসার সাথে কিচেন রুমে প্রবেশ করলো। মিনহাসা ফ্রিজ থেকে কিছু ফল নিল আর হায়াত এক জগ পানিতে একটু ঠান্ডা পানি মিশিয়ে নিল। মিনহাসা কপাল কুঁচকে বলল, ভাবি, আমি যতদূর জানি প্রেগনেন্সির সময় ঠান্ডা পানি খেতে নেই। তুমি পানি ফেলে দাও, আর আমি নর্মাল পানি দিচ্ছি। হায়াত অসহায় মুখ করে বলল, না না না, একটুই তো খাবো, প্লিজ ননদিনী, ফেলে দিও না। খাও খাও, তবে কালকেই আমি ভাইয়াকে বলে তোমার ব্যবস্থা করব। দুজনেই মজা খুনসুটির পর ওপরে চলে গেল। সকাল 6:25। আফরা আড়ামোড়া ভেঙে বসলো। সকালের দিকটায় পাখির কিচিরমিচির আওয়াজ, চারিদিকে স্নিগ্ধ বাতাস যেন হায়াতের খুব পছন্দের। একটু নড়ে চড়ে বসতেই অনুভব করলো পেটের দিকে। হ্যাঁ, ছোট শরীরে তার ছোট্ট পেটে বড় হচ্ছে আরো দুটো প্রাণ। মুচকি হেসে পেটে হাত বুলিয়ে দিল হায়াত। আদিবও তখন একটু নড়ে চড়ে উঠলো। হায়াতকে এভাবে আনমনে বসে থাকতে দেখে আস্তে করে উঠে বসলো আদিব। পেছন থেকে জড়িয়ে ধরলো হায়াতকে। ঘুমো ঘুমো কণ্ঠে বলে উঠল, গুড মর্নিং আমার পিচ্চি জান। হায়াত সামান্য ঘাড় বাঁকিয়ে বলল, আমি কি এখনো পিচ্ছি রয়েছি? 2 বাচ্চার মা হব 6 মাস পর, আর আপনি কি না আমাকে পিচ্ছি বলছেন? আদিব একটু ঝুঁকে পড়লো হায়াতের দিকে। উষ্ঠে উষ্ঠ পুরো দিয়ে আস্তে আস্তে চুমু খেয়ে বলল, আমার কাছে তুমি সারা জীবনই পিচ্চি, বুঝলে জান। এখন ছাড়ুন তো, আমি এখন একটু হাঁটাহাঁটি করবো, এতে বাবুরা অ্যাক্টিভ থাকবে। আদিব হায়াতের দিকে নেশালো চোখ তাকিয়ে কপালে ছোট্ট একটা চুমু এঁকে দিয়ে বলল, হ্যাঁ যাও, আমি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিয়ে অফিসে যেতে হবে। আচ্ছা। হায়াত আস্তে ধীরে বিছানা থেকে নেমে গেল। আদিব একটু চিন্তিত মুখে হায়াতের দিকে তাকিয়েছিল। হায়াত আদিবের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, আমার পেট এখনো বড় হয়নি, এত চিন্তা করবেন না তো, সবাই তো মা হয়। বউ তুমি অনেক ছোট, এই ছোট্ট শরীরে আরও 2টা প্রাণ বেড়ে উঠছে। আমার খুব ভয় হয় তোমাকে নিয়ে। তুমি চাইলে আমি কাজের লোক রাখতে পারি একজন। আরে কি মুশকিল, এখন হাঁটা চলার জন্য নাকি কাজের লোক রাখবে? চুপ করুন তো। দুইজনের কথা বলার মাঝেই দরজায় কেউ কড়া নাড়ল। হায়াত মৃদু পায়ে গিয়ে দরজা খুলে দিতেই দেখলো আরাবি দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস দুধ আর অনেক ফলমূল। হায়াত মুচকি হেসে বলল, জানু, এত সকালে তুই আমার জন্য ব্রেকফাস্ট এনেছিস? শর্ত সামনে থেকে, আমি তোর জন্য আনি নাই, আমি তো আমার দুটো সোনা মায়ের জন্য এনেছি। আরাবির কথায় হায়াত একটু রাগী মুখ করে বলল, হ্যাঁ সেই তো, আমি তো কারো কিছুই হই না, সবার শুধু কুটু বুড়িদের জন্য চিন্তা।
একটু আরবি হায়াতকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে চুলগুলো আছড়িয়ে দিল। হায়াত মুচকে হেসে আরবির সব কাজকর্ম দেখছে। মাথার লম্বা চুলগুলো বেনুনি করে দিয়ে হায়াতকে বিছানায় বসিয়ে ফলগুলো খাওয়াতে শুরু করলো। হায়াত নাক সিটকিয়ে ফলগুলো খেলো। এরপর দুধ হাতে নিতেই আরুর দিকে অসহায় মুখ করে থাকলো হায়াত। পোস্ট আমি দুধ খাবো না, প্লিজ ফেলে দে এটা। আরবি রাগে মুখ করে কিছু বলবে তার আগেই আদিব ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। গলা খাকারি দিয়ে বলল, চুপচাপ খেয়ে নাও, না হলে এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিব। আদিবের কথায় হায়াত একটু ভয় পেয়ে 2 আঙ্গুল দিয়ে নাক ধরে দুধ খেতে লাগলো আর আরবি মুখ চেপে হাসতে লাগলো। আরবি খালি গ্লাস আর প্লেটটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল আর হায়াত মুখ মুছে ওয়াশরুমে চলে গেল। হায়াত পানির ট্যাপ ছেড়ে দিয়ে ফ্রেশ হতেই হঠাৎ করে মাথাটা ঘুরে গেল। চোখ মুখ কুঁচকে বেসিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলো। আদি, আমার মাথা ঘুরছে। আদিব হায়াতের চিৎকার শুনে ছুটে আসলো ওয়াশরুমে। হায়াতকে এই অবস্থায় দেখে আদিবের কলিজা ছ্যাঁত করে উঠল। হায়াত তাকিয়ে দেখলো আদিব দরজার সামনে ইনোসেন্ট মুখ করে দাঁড়িয়ে আছে। হায়াত কিছু বলবে তার আগেই গল গল করে বমি করতে শুরু করে দিল। হায়াতকে এভাবে বমি করতে দেখে আদিবের হুঁশ ফিরে আসলো। তাড়াতাড়ি এসে হায়াতের কাঁধ ধরে দাঁড় করালো। হায়াত বমি শেষে নেতিয়ে পড়লো আদিবের বুকে। আদিব বেসিন থেকে একটু পানি নিয়ে হায়াতের মুখ মুছিয়ে দিল। এরপর আলতো করে কোলে তুলে নিল। হায়াত যেন শ্বাস নিতে ভুলে গিয়েছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হেঁচকি তুলে কান্না শুরু করে দিল মুহূর্তের মধ্যেই। আদির বাচ্চা, তুই আগে গেলে আমার আর এত বমি হতো না। হায়াতকে বুকে নিতেই হায়াত নাক সিটকিয়ে আদিবের দিকে একটু দূরে বসলো। আপনার শরীর, না না না, আপনার শার্ট দিয়ে কেমন যেন গন্ধ, সরুন আপনি। জান, তুমি তো বমি করে দিয়েছো। আদিব আরো কিছু বলবে কিন্তু হায়াতের এমন কান্না দেখে কিছু না বলে শার্ট খুলে ফেললো তাড়াহুড়ো করে। ডেস্ক থেকে কিছু ঔষধ বের করে হায়াতকে জোর করে খাইয়ে দিল আদিব। খাওয়ানো শেষ হতেই হায়াত একটু এগিয়ে এসে আদিবের বুকে মাথা রাখলো। অসংখ্য চুমু খেলো বুকের মাঝে। আদিব তৃপ্তির হাসি ঝুলিয়ে বলল, আমার জান, তোমাকে এখন কোনো কষ্ট দেব না। একবার বাবু হোক, তারপর তোমাকে অনেক আদর করব, কেমন? হায়াত কিছু না বলে চুপচাপ আদিবের বুকে মাথা রেখে নিঃশ্বাস নিতে লাগলো। 8টা বাজতেই অফিস থেকে কল আসলো আদিবের। রিসিভ করতেই জানতে পারলো 20 মিনিট পর মিটিং। হায়াতের জন্য এত দেরি হয়ে যাবে ঘুণাক্ষরেও জানতে পারেনি আদিব। হায়াতকে মৃদু আওয়াজে বলল, লাজুক পাখি, এখন তুমি রেস্ট নাও, আমাকে অফিস যেতে হবে তো। যেতে হবে না আজ। হায়াতের চুলে হাত বুলিয়ে বলল, সোনা, এমন বায়না করে না, আজ না গেলে বড় একটা প্রজেক্ট লস হয়ে যাবে। হায়াত আদিবের বুক থেকে মাথা সরিয়ে নিল। হালকা রাগী কণ্ঠে বলল, ঠিক আছে ঠিক আছে, আমার জন্য আসার সময় ফুল ভেলপুরি নিয়ে আসবেন। আচ্ছা বউ। এই বলে হায়াতের সারা মুখে চুমু এঁকে দিল আদিব। আর হায়াতও আদিবের প্রশস্ত বুকে লক্ষ্য চুমু এঁকে দিল। আদিব হায়াতের কামিজ উঁচু করে উদরে চুমু এঁকে দিয়ে ফিসফিস করে বলল, এখন থেকে টি শার্ট পরবে, ওকে? কে কি বলল সেটা দেখার সময় নেই। আর প্লাজো পরবে একদম পেটের নিচের দিকে। আমার বেবিদের নিয়ে কিন্তু কোনো রিস্ক নেব না আমি, আফরা। একটু আগে না বললেন আপনার দেরি হয়ে যাবে, তাহলে এখন আবার উপদেশ দিচ্ছেন কেন? আদিব উঠে আর একটা হোয়াইট শার্ট বের করে পরে নিল। গাড়ির চাবি হাতে নিয়ে দরজা অবধি যেতেই কিছু একটা মনে করে আবারও ঘুরে আসলো। হায়াত সবেমাত্র ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই আদিব এসে হায়াতের ওষ্ঠে ওষ্ঠ পুড়ে নিল। 5 মিনিট পর ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। একটু পর ছেড়ে দিয়ে হাসকি স্বরে বলল, সারা দিনের এনার্জি নিয়ে গেলাম, ঘুমাও লক্ষ্মীপক্ষী। আদিব হায়াতকে চোখ টিপ দিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। হায়াত পেটে হাত দিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। মনে মনে ভাবলো এখন একটা আরামের ঘুম দেওয়া যাবে। প্রায় 20 মিনিট হায়াত ঘুমিয়ে নিল। আর ঘুম আসছিল না বলে বিছানায় থেকে উঠে ব্যালকনিতে গেল। ক্লিও বেচারি নিষ্পাপ মুখ করে দোলনায় বসেছিল। হায়াতকে দেখতেই এক লাফে হায়াতের কোলে উঠে গেল। হায়াত স্মিত হেসে ক্লিওকে কোলে নিয়ে দোলনায় বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর হায়াত উঠে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে প্রায় 1 ঘন্টা খানেক হবে আরাবি আর আসিফ ঝগড়া করছে। আসিফও কম চায় না, দরজার পাশ থেকে একটুও সরছে না। আরাবি হাতে 2 সুতার বক্স আর কিছু কাপড় নিয়ে রাগী চোখে তাকিয়ে আছে আসিফের দিকে। এই বজ্জাত, কি সমস্যা আপনার? আমাকে যেতে দিচ্ছেন না কেন? আসিফ বাঁকা হাসলো। যেটা চেয়েছি সেটা দাও, না হলে আমি যেতে দেব না।
দেখুন, আমি কিন্তু চিৎকার করব। এভাবে একটা নিষ্পাপ মেয়ের ওপর কিছুতেই অত্যাচার করতে পারেন না আপনি। কে নিষ্পাপ, তুমি? আরাবি একটু মুখ বাঁকিয়ে বলল। হ্যাঁ, আমি তো নিষ্পাপ ভার্জিন একটা মেয়ে, কোনো সন্দেহ? আসিফ নেশালো চোখে আরাবির দিকে তাকালো। আস্তে আস্তে এগোতে থাকলো আরুর দিকে। আসেন আপনার ভার্সিটি নিয়ে একটু খেলাধুলা করি। আরাবি ভয়ে একটু পেছন দিকে হাঁটতে লাগলো। আসিফ আরাবিকে কোলে তুলে নিল। আরাবির সাথে সাথে চোখ বন্ধ করে শুকনো ঢোক গিলতে শুরু করলো। আরাবিকে আস্তে করে বিছানায় শুইয়ে দিয়ে হাতে থাকা বক্স আর কাপড়গুলো এক সাইডে রেখে ওষ্ঠে ওষ্ঠ পুড়ে দিল আসিফ। আরাবি চোখ বন্ধ করেই একটু একটু রেসপন্স করতে লাগলো। প্রায় 10 মিনিট পর আসিফকে ধাক্কা দিল আরাবি। মুখ সরিয়ে বলল, আপনি অফিস যাবেন না? আসিফ কপাল স্লাইড করে আরাবির গলায় মুখ ডুবিয়ে দিল। পড়ে যাব। আদিপ গিয়েছে তো, একটু পরে গেলেও হবে। আসিফের মুখ আস্তে আস্তে আরেকটু নিচে নামতেই আরো সরে গিয়ে হাতে সুতোর বক্স নিয়ে এক দৌড় মারলো। যাওয়ার সময় বলে গেল, নিচে আসুন আম্মা, খাবার বেড়ে রেখেছে, আমি কাজ করবো এখন। আসিফ ঠোঁটে ঠোঁট চেপে হেসে চুলগুলোতে আঙ্গুল চালিয়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে ধীর পায়ে নেমে আসলো হায়াত। মিসেস অরোরা হায়াতকে দেখে আস্তে করে ধরে সোফায় বসিয়ে দিল। সোফিয়া বেগম কিচেনের দিক থেকে তখনই আসলেন, হাতে তার কিছু ওটস। হায়াতের আর বুঝতে বাকি রইল না তার চাচি আম্মু তার জন্যই নিয়ে এসেছে। অসহায় মুখ করে বলল, আম্মু, চাচি আম্মু, আমি একটু আগেই বমি করেছি, আমার আর শরীর চলছে না, প্লিজ আমি খাবো না, না হলে আবার বমি চলে আসবে। আম্মু, এটা খেতেই হবে তোমাকে। আদিপ অফিস যাওয়ার আগে বলে গিয়েছে তুমি নিচে নামলেই যাতে আমরা কিছু খাইয়ে দেই তোমাকে। হায়াত তার দুই শাশুড়ির কথা যেন আর ফেলতে পারল না। চোখ কুচকে আস্তে ধীরে খেতে শুরু করলো। প্রায় মিনিট 5 পর কলিং বেল বেজে উঠল। বাসার কাজের লোক রোজি খালা গিয়ে দরজা খুলে দিতেই ডেলিভারি ম্যানের হাতে মস্ত বড় এক বক্স। মিসেস সোফিয়া আর আরুরা দুজনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কে অর্ডার দিয়েছে। তখনই লাফাতে লাফাতে আরাবি নিচে নামলো, আর একটু পর তার পেছন পেছন আসিফ। লোকটার জিনিসটা সেট করতেই সকলের বুঝতে আর বাকি রইল না এটা যে একটা সেলাই করার মেশিন। আরাবি একগাল হেসে লোকটিকে সোফার বাম দিকে মেশিন রাখতে বলল, আর আসিফ এগিয়ে গিয়ে বিল মিটিয়ে দিল। মিসেস অরোরা চিন্তিত মুখে বললেন, আম্মু, তুমি এটা অর্ডার দিয়েছো? আরাবি দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ মামুনি, আমি অর্ডার দিয়েছিলাম। মিসেস সোফিয়া একটু আশ্চর্য হয়ে বললেন, আরও আমরা তো সবাই কেনা ড্রেস পরি, তাহলে এই মেশিন দিয়ে কী হবে? আম্মা, এটা আমাদের জন্য না, এটা আমি কুটু পাখিদের জামা বানানোর জন্য এনেছি। হায়াত একটু অবাক হয়ে গেল। অরু, তুই জামা কাপড় বানানোর কাজ কবে থেকে শিখলি? এই তো 5 দিন হবে শিখেছি ইউটিউব দেখে দেখে। আমার অনেক শখ আমার বেস্টুর বেবিদের জন্য নিজের হাতে ড্রেস বানাবো, আর এখন তো আমি ওদের ছোট মাম্মাম হই, তাহলে আমার কাঁধে আরো বেশি দায়িত্ব পড়ে গিয়েছে, তাই না? আরাবির কথায় হায়াত সহ সকলে হেসে উঠল। এমন সময় মিসেস অরোরা আসিফের দিকে তাকিয়ে বলল, আসিফ, চল খেয়ে নিবি বাবা। না বড় আম্মু, আমি খাবো না। মিসেস সোফিয়া একটু রেগে বললেন, কেন খাবি না? দুপুর অবধি কি অফিসে ওইসব বাইরের খাবার খাবি? আসিফ ভ্রুকুচকে আরাবির দিকে তাকালো। আসলে সকাল সকাল মিষ্টি কিছু খেয়েছি তো, এখন আর কিছু খাওয়ার মুড নেই আম্মু। বড় আম্মু। মিসেস অরোরা কি খেয়েছি জিজ্ঞেস করবে, কিন্তু তার আগেই হায়াত বলে উঠল, ভাইয়া মনে হয় সকাল সকাল অরুকে খেয়েছে, এর জন্য এখন আর কিছু খাওয়ার মুড নেই। কথাটা মুখ থেকে ফসকে বের হতেই হায়াত জিহুব্বাই কামড় দিয়ে অন্যদিকে ঘুরে গেল, আর মিসেস অরোরা সোফিয়া দুজনেই লজ্জায় রান্নাঘরের দিকে চলে গেল। আসিফ বাঁকা হাসলো আরাবির দিকে তাকিয়ে, আর আরাবি পারছে না তো মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যেতে। আসিফ চুপচাপ হাতে চাবি ঘোরাতে ঘোরাতে গেট দিয়ে বের হয়ে গেল, আর আরাবি এসে হায়াতের পাশে ইনোসেন্ট মুখ করে বলল, জানু, তুই কি কাজটা ঠিক করলি? এভাবে সবার সামনে লজ্জা না দিলেও তো পারতি। আসলে দোস্ত, মুখ ফসকে বেরিয়ে গেল, আমি কি করব বল। আরাবি আর হায়াত কিছুক্ষণ কথা বলতে বলতে হায়াত ওটস খেয়ে নিল, আরো গিয়ে খাবার খেয়ে নিল। দুপুর 1:20 হালকা ঠান্ডার মাঝেও গরম লাগছে হায়াতের। মনটা কেমন যেন অস্থির অস্থির লাগছে। মনে মনে ঠিক করলো গোসল করে নামাজ পড়ে নিবে, তাই আলমারি থেকে জামা নিয়ে গোসল করতে ঢুকে গেল। 15 মিনিট পর গোসল করে বের হলো হায়াত। পরনে ঢিলা একটা গোল জামা। মিসেস অরোরা
কালকে হায়াতের প্রেগনেন্সির কথা জানতে পেরে অর্ডার করেছিল কিছু ঢিলাঢালা গোল জামা। হায়াত বেবি পিঙ্ক কালারের জামা পরে উঁচু করে ওয়াশরুম থেকে বের হয়ে গিয়েছে। এরপর সালাত আদায় করে জায়নামাজটা জায়গা মতো রেখে আস্তে করে বিছানায় বসে পড়ল। এমন ঘরে প্রবেশ করলো রোজি খালা। হায়াতকে দেখে সামান্য মুচকি হেসে বলল, মা, খাবারটা খাইয়া নাও। কর্তামা তোমারে এই অবস্থায় একটু পরপরই নিচে যাইবার মানা করছে। হায়াত কিছু একটা ভেবে বলল, আচ্ছা খালা, ওই যে একজন নতুন মেয়ে কাজ করতো, আসিফ ভাই আর বিয়ের সময় আনা হয়েছিল, নামটা যেন কি? হ্যাঁ মনে পড়েছে, মার্জিয়া। ও কোথায়? রোজি খালা একটু হাসফাস করে জবাব দিল, আসলে মার্জিয়ার বিয়ে হবে তো, তাই চলে গিয়েছে। এই বলে মুচকি হেসে কাজের লোক চলে গেল। হায়াতের একটু অন্যরকম লাগলো রোজি খালার কথাগুলো। যাকে আর কিছু না ভেবে হায়াত নিজের খাওয়ায় মনোযোগ দিল। 2 লোকমা খেতেই হায়াতের বমি বমি ভাব চলে আসলো। না, হায়াত আর তৃপ্তি করে তার পছন্দের ইলিশের লেজের ভর্তা খেতে পারলো না। তবুও লোভ সামলাতে না পেরে বিছানায় বসেই গল গল করে বমি করে দিল। 5 মিনিট পর আরাবি রুমে এসেই হাঁ হয়ে গেল। হায়াত বিছানায় হাঁ হয়ে শুয়ে আছে আর সারা ফ্লোর জুড়ে বমি। আরাবি তাড়াতাড়ি রোজি খালাকে ডাক দিল। সাথে মিসেস অরোরা আর সোফিয়াও আসলেন। হায়াতকে এভাবে থাকতে দেখে সকলেরই কষ্ট লাগলো। রোজি সব পরিষ্কার করে চলে গেলেন। মিসেস অরোরা হায়াতের মাথায় হাত বুলিয়ে দিলেন। সোফিয়া বেগম 1 গ্লাস পানি এনে হায়াতকে খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে দিলেন। আরাবি হায়াতের পাশে বসে অস্থির স্বরে বলল, হায়াত, তোর কি এমন আগেও বমি হতো? না মানে ওই 3 মাস তো এমন হতো না, তাহলে এখন এমন হয় কেন? মিসেস অরোরাও হায়াতের দিকে তাকালেন। হায়াত জোরে জোরে নিঃশ্বাস ফুঁকে বলল, আগেও মাথা ঘুরতো কিন্তু বমি আসতো না, কিন্তু আজকে 2 বার বমি হলো। আমার ইলিশ মাছের লেজের ভর্তা আমি আর খেতেই পারলাম না। হায়াতের কথায় সকলে হেসে দিল। এমন বেহাল অবস্থাতেও হায়াত লেজার ভর্তার কথা বলছে। সোফিয়া বেগম হায়াতের পিঠ দোয়াতে দোয়াতে বলল, থাক সোনা, চাচি আম্মু আবার বানিয়ে দেবে, কিন্তু এখন তো তুমি আর খেতে পারবে না, আরও বেশি বমি হবে। হায়াত লাফিয়ে উঠল, বসে বলল, কি? আমি এতগুলো মাস লেজের ভর্তা খাবো না? আমি খাবোই, আমার যত ইচ্ছে আমি খাবো। আরাবি ফিক করে হেসে দিয়ে বলল, আম্মা, আমার মনে হচ্ছে বেবিরা হয়তো এইসব খাবার পছন্দ করে না, তাই হায়াত খাওয়ার সাথে সাথেই বমি হলো। আরাবির কথা শুনে হায়াত পেটের দিকে তাকিয়ে রইল। তারপর বলতে শুরু করলো, এই যে কুদ্দুস আর রংমালা, তোদের জন্য আমি এখন না খেয়ে থাকবো নাকি? আমার যা ইচ্ছে আমি খাবো। তোদের কি মাম্মার জন্য একটু মোহাব্বত হয় না? মাম্মামকে কষ্ট দিতে খুব ভালো লাগে। হায়াতের কথায় সকলে আবারও হেসে দিল। এমন সময় ঘরে প্রবেশ করলো নূপুর আর মিনহাসা। নূপুর ডিভানে বসে একটু কপাল কুঁচকে বলল, সবই বুঝতে পারলাম, তবে কুদ্দুস আর রংমালা নামটা কেমন যেন হয়ে গেল না? আরাবিও নাক মুখ কুঁচকে ফেললো। আসলেই তো, এগুলো কেমন নাম জানো? তুই কি আগের যুগের নাম রাখবি কুটু পাখিদের? সকলে হায়াতের দিকে তাকিয়ে রইল হায়াতের উত্তর শোনার জন্য। তখনই হায়াত হো হো করে হেসে দিল। না মানে ওদের বাবা এই নামগুলো ঠিক করেছে, তাই আমিও বলি। হায়াতের কথায় আবারও সকলে হেসে দিল। বেশ কিছুক্ষণ সকলে গল্প করলো হায়াতের ডেলিভারির সময় কিভাবে কি করবে। হায়াত, মিনহাসা, নূপুর, আরাবি মিলে কয়েকটা নামও সিলেক্ট করে ফেললো। এরপর মিসেস অরোরা আর সোফিয়া মিলে হায়াতকে বোঝাতে লাগলেন কিভাবে কি যেতে হবে, কিভাবে কি খেতে হবে, মেনে চলতে হবে। আর হায়াতকে বলে দিলেন এই কয় মাস আর জার্নি না করতে, ছাদে না যেতে, আর রাত হলে বেলকনিতে যাওয়াও নিষেধ। হায়াত তার 2 শাশুড়ির কথায় মাথা নাড়ল। তবে ওর মনটা একটু খারাপ হয়ে গেল। তার মা পাশে থাকলে এভাবেই বোঝাতো। ঠিক তখনই মনে পড়লো হায়াত তার মাকে এখনো কিছুই বলেনি। এরপর সকলে রুম থেকে বেরিয়ে গেল। আরাবি হায়াতের পাশে শুয়ে শুয়ে ফোন স্ক্রল করতে লাগলো। হায়াত পাশে থাকা ফোনটা হাতে নিল। এরপর মায়ের নাম্বারে কল করলো। বেশ কিছুক্ষণ রিং বাজতেই রিসিভ করলো। আফরা, মা কেমন আছিস? আম্মু, তুমি নানি হতে চলেছো। হায়াতের কথা শুনে মিসেস আলিয়া হা হয়ে গেল। তার মেয়ে অন্তঃসত্ত্বা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে চোখের পানি মুছে এরপর হায়াতকে নানান জ্ঞান দিতে লাগলো। আর হায়াত মুচকি হেসে চোখের পানি মুছলো। হ্যাঁ, সেই জ্ঞানটুকুই মিস করছিল। আর কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। আরাবি এতক্ষণ ধরে মা মেয়ের সব কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল। হায়াত ফোন রেখে দিতেই আরাবি এগিয়ে আসলো হায়াতের দিকে। চোখ ছোট ছোট করে বলল, তুই এত কান্না করলে আমার ছেলে মেয়েও এমন কাঁদুনে টাইপের হবে। হলে হোক, আমার মতো নরম স্বভাবের হবে।
আরাবী মুখ বাঁকিয়ে বলল, কচু হবে, তুই জানিস। আমাদের জীবনে নানান ঝড় আসবে, তবু আমাদের পাথর হয়ে সেই ঝড়ের সাথে লড়াই করতে হবে। আমরা মেয়ে মানুষ, আমাদের সবকিছু সহ্য করে নিজেকে পরিস্থিতির সাথে মিলিয়ে নিতে হবে। আরে তুই কি করছিস? সামান্য আন্টির সাথে কথা বলতে গিয়ে কান্না করে শেষ হয়ে যাচ্ছিস, এর কোনো মানে আছে বল? আরাবীর কথায় হায়াত আর কিছু বলল না। এরপর দুজন মিলে একটু লুডো খেলে ঘুমিয়ে পড়লো আর আরাবী নিজের রুমে চলে গেল। সুযোগ পাইয়া ঘরের ভেতর ডাইক্কা কেন নেন ও চেয়ারম্যান, আঁচল ধইরা টান দিলেন কেন? গান গাইতে গাইতে আরাবী নিজের রুমে প্রবেশ করলো। বিছানা সুন্দর করে গুছিয়ে আলমারি খুলে নিজের একটা জামা হাতে নিতেই চোখ গেল আসিফের শার্টের দিকে। মুচকি হেসে সেখান থেকে একটা সাদা শার্ট নিয়ে পরে ফেললো। আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মনে মনে বলল, না, দেখতে মন্দ লাগছে না। উফ আরাবী, তোকে দেখতে একদম আসিফ চৌধুরীর বউ বউ লাগছে। আরাবী গান ছেড়ে পাগলাটে নাচ দিতে লাগলো। এমন সময় দরজায় নক করলো কেউ। আরাবী ভাবলো হয়তোবা হায়াত এসেছে, না হলে এই টাইমে কে আসবে তার রুমে। আরাবী মিনমিন করে গান গাইতে গাইতে দরজা খুলে দিতেই আসিফকে দেখে লাফিয়ে উঠলো। লজ্জায় মুখ ঢেকে ফেললো। আসিফ প্রথমে না বুঝতে পারলেও এখন বিষয়টা লক্ষ্য করলো। আরাবী তার শার্ট পরেছে। ঠোঁট কামড়ে হেসে আরাবীকে উপর থেকে নিচ অব্দি দেখতে লাগলো। আরাবীর পরনে একটা প্লাজো আর সাদা শার্ট আর কোমর অব্দি চুলগুলো ছেড়ে দেওয়া। আসিফ আরাবীকে কোলে নিয়ে ঘোরানো শুরু করলো। আরাবী মুচকি হেসে বলল, আপনি এখন বাসায়? মানে আপনি তো এখন বাসায় আসেন না? আরাবীর কপালে একটা চুমু খেয়ে আসিফ তাকে নিচে নামিয়ে ফিসফিস করে বলল, আমার বউটাকে দেখে আমি একদম হর্নি হয়ে যাচ্ছি, কিন্তু এখন আমার টাইম নেই। একটা ফাইল ভুলে রেখে গিয়েছি, সেটাই নিয়ে যেতে এসেছি। ওহ তাড়াতাড়ি যান, এমন বকবক না করে। আসিফ অনেক কিছু বলতে চাইলেও আর বলতে পারলো না। তাড়াতাড়ি ফাইল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরাবী একটু আগের ঘটনা মনে করে মুচকি হাসলো। এরপর একটা ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল। বিকেল 4:30। সবেমাত্র ঘুম থেকে উঠলো হায়াত। ঘুমো ঘুমো চোখে ফোনটা হাতে নিল। না, এখনো কোনো মেসেজ আসেনি আদিবের আইডি থেকে। হায়াত হয়তো বুঝতে পারলো আদিব এখনো মিটিংয়ে। আর কিছু না ভেবে ওয়াশরুমে গিয়ে অচু করে সালাত আদায় করে নিল। মনটা কেমন যেন করছে হায়াতের, কি যেন একটা নেই নেই লাগছে তার। আর কিছু না ভেবে নিচে চলে গেল। এদিকে আদিব মিটিং শেষ করে বের হলো। আসিফকে ডাকলে বলল আরো কাজ বাকি আছে, তার জন্য একাই বেরিয়ে পড়লো। আসলে আর রাতাই এসে মনে পড়লো হায়াতের জন্য ভেলপুরি আর কিছু গোলাপ নিতে হবে। তাই গাড়ি থেকে নেমে পড়লো। রাস্তার এক সাইডে গাড়ি রেখে হাঁটতে শুরু করলো। ফ্লাইওভার আরেকটু দূরে বলে সোজা রাস্তায় হেঁটে চললো। রাস্তার মাঝখানে আসতেই হঠাৎ করে আদিবের ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করতেই দেখলো তার বাবা কল করেছে। কল রিসিভ করে কথা হ্যালো বলছে, ঠিক তখনই একটা গাড়ি এসে ধাক্কা দেয় আদিবকে। আদিব ছিটকে পড়ে গেল রাস্তার সাইডে। অন্যদিকে রাকিব চৌধুরী ওপাশ থেকে এমন শব্দ পেয়ে চিন্তায় পড়ে গেল। আদিবের মাথায় বেশ খানিকটা লেগেছে। গাড়িটা আসতে চলায় তেমন ব্যথা পায়নি সে, তবুও কপালে কেটে গিয়েছে যা থেকে রক্ত বের হচ্ছে। সকলে ধরাধরি করে আদিবকে একটা ডাক্তারের চেম্বারে নিয়ে গেল। আর সেখান থেকে কেউ একজন পড়ে থাকা ফোনটা উঠিয়ে আদিবের বাবাকে সবটা জানালো। আদিবের বাবা মাথায় হাত দিয়ে কেঁদে উঠলেন। তার একমাত্র ছেলেটার এই অবস্থা, সে কিভাবে দূরে থাকবে? বাড়িতে কিছু জানালে যদি হায়াত অসুস্থ হয়ে পড়ে, তার জন্য সে এমার্জেন্সি ছুটিতে সিলেট থেকে ঢাকায় রওনা হলো। এদিকে আদিবের ছোটখাটো চিকিৎসা করে ফেললো ডাক্তার। 10 মিনিট পর আদিবের জ্ঞান ফিরে আসলো। চোখ খুলে নিজেকে অন্য জায়গায় আবিষ্কার করলো। কপাল স্লাইড করে সকলকে বলল, আমাকে কেউ ফুল আর ভেলপুরি এনে দিবেন? আমার বউ প্রেগনেন্ট, ওর এই সময় যা খেতে চায় তাই দিতে হবে। আমার কিচ্ছু হয়নি, আপনারা কেউ আমাকে ধরে একটু গাড়িতে বসিয়ে দিবেন, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। আদিবের কথায় সকলে হা হয়ে গেল। একজন বৃদ্ধ লোক তো বলেই ফেললো, এই যুগে এসেও যে কেউ কাউকে এমন ভালোবাসে তা জানা ছিল না। এই যুগে এসেও যে কেউ কাউকে এমনভাবে ভালোবাসে তা জানা ছিল না। ছেলেটা দাঁড়ানোর শক্তি পাচ্ছে না, কিন্তু অন্তঃসত্ত্বা বইয়ের আবদার মেটাতে কত হাজারি। এরপর একটা ছেলে গিয়ে আদিবকে ফুল আর ভেলপুরি এনে দিল। আদিবের পায়েও ব্যথা পাওয়ায় ঠিক করে হাঁটতে পারছে না, তাই কয়েকজন মিলে ওকে ধরে রাস্তা পার করে গাড়িতে বসিয়ে দিল। আরেকজন আদিবের বয়সী পুরুষ বলল সেই ড্রাইভ করে আদিবকে দিয়ে আসবে। এই অবস্থায় সত্যিই আদিব গাড়ি চালাতে পারবে না।
তাই সেও না করলো না। এদিকে হায়াত সেই কখন থেকে আদিবের জন্য বসে আছে। আসিফ এসে পড়লেও আদিব এখনো আসে নাকি সকলে যে যার মতো নিজ রুমে ঘুমাচ্ছে, কিন্তু হায়াত এখনো অপেক্ষা করছে আদিবের জন্য। আসিফ ফ্রিজ থেকে এক বোতল পানি নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই দেখলো হায়াত এভাবে বসে আছে। আসিফ হায়াতের কাছে এসে বসলো, একটু চিন্তিত গলায় বলল, হায়াত, এখনো বসে আছো কেন? আতিফ এসে যাবে তো, বিকেলা টাইমে তো একটু ঘুমোতে হয় নাকি? ভাইয়া, আমার ভীষণ চিন্তা হচ্ছে ওনার জন্য। উনি বলেছিল একটু দেরি করবে না, তাহলে এত দেরি হচ্ছে কেন? হায়াত আদিবের জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো। আসিফ আরাবিকে ডাকলো, আরাবি নিচে আসলো, আরাবিকে এক কাপ চা বানাতে বলল। আরাবি চা বানাতে চলে গেল, আর হায়াতের উল্টো পাশে বসে আসিফ আদিবকে কল করলো। 3 বার রিং বেজে উঠলো, তবুও আদিব ধরলো না। তখন আসিফেরও চিন্তা হতে লাগলো, আর তখনই সকলে দরজার দিকে তাকিয়ে দেখলো আদিবকে কেউ একজন ধরে নিয়ে আসছে। আরাবি হাতে চা টেবিলে রেখে এগিয়ে আসলো। হায়াত একটু অবাক হয়ে হাঁটতে শুরু করলো আদিবের দিকে, কাপা গলায় বলল, আপনার কি হয়েছে? আর তখনই পাশে থাকা ছেলেটা বলে উঠল, অ্যাক্সিডেন্ট হয়েছিল অল্পের জন্য। লোকটা আর কিছু বলার আগেই হায়াত জ্ঞান হারালো, ঠাস করে নিচে পড়ে গেল। আরাবি চিৎকার করে উঠলো। আসিফ এসে হায়াতকে উঠালো। আদিব অসহায় চোখে হায়াতের দিকে তাকালো। আদিবকে ছেলেটা বসিয়ে দিল সোফায়, আর হায়াতকে কোলে করে এনে সোফায় শুইয়ে দিল আসিফ। আরাবির চিৎকারে সকলে দৌড়ে নিচে আসলো। আদিবকে এভাবে দেখে কান্না করে দিল মিসেস অরোরা। আদিব এক ধমক দিয়ে বলল, এভাবে কান্না না করে হায়াতের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। তখন সকলের চোখ গেল হায়াতের দিকে। মিনহাসা গিয়ে পানি নিয়ে আসলো, আর আরাবি হাতের তালু ঘষতে লাগলো। জান, কিচ্ছু হয়নি আমার, দেখো আমি কথা বলছি। আফরা, চোখ খুলো প্লিজ। হায়াত একটু উঠে বসলো, আদিবের মুখে হাত বুলিয়ে বলল, আমার জন্য আপনার এমন হলো, আমি যদি এমন আবদার না করতাম। এই বলেই হায়াত হাউমাউ করে কান্না শুরু করলো। আদিব আলতো করে হায়াতকে জড়িয়ে ধরলো। হায়াত পুনরায় ডুকরে কেঁদে ওঠে। আদিবের সারা মুখে চুমু দিল হায়াত। মিসেস অরোরা এক গ্লাস দুধ এনে আদিবকে খাইয়ে দিলেন। আসিফ আদিবকে ধরে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গেল, আর হায়াতকেও সকলে মিলে উপরে নিয়ে গেল। আদিবকে শুইয়ে দিয়ে সকলে একে একে রুম থেকে বেরিয়ে গেল, আর হায়াত ক্লিওকে কোলে নিয়ে ডিভানে বসে আছে। মুখ গোমড়া করে ক্লিওর শরীরে হাত বুলিয়ে দিচ্ছে সে। আদিব কপাল স্লাইড করে হায়াতকে ডাকলো। বউ, এদিকে এসো। হায়াত আদিবের কথায় কোনো উত্তর দিল না। আদিব এভাবে 3 বার ডাক দিল, তবুও হায়াতের কানে যেন কোনো কথা পৌঁছলো না। আদিব চোখ বন্ধ করে জোরে এক ধমক দিতেই হায়াত কেঁপে ওঠে। মাথা নিচু করে আস্তে আস্তে এসে আদিবের পাশে বসলো বিছানায়। আদিব হায়াতের দিকে একটু কপাল কুঁচকে তাকালো। আমার কিছু হয়নি, তাকাও আমার দিকে প্লিজ হায়াত। আদিবের কথা শেষ হতে না হতেই আফরা ডুকরে কেঁদে ওঠে। আদিবের বুকে হালকা মাথা রেখে বলল, আপনি অনেক ব্যথা পেয়েছেন তাই না? না শোনা, মাথায় একটু ব্যথা, তাছাড়া কোনো ব্যথাই নেই। সত্যি? আদিব হায়াতের কপালে পরপর 5টা চুমু দিয়ে বুকে শক্ত করে চেপে ধরলো। হায়াত পরম আবেশে আদিবের শার্টের বোতাম খুলে বুকে চুমু দিতে থাকলো। আদিব জানে হায়াত প্রচন্ড কষ্ট পেলেই এমন পাগলামি করে। আদিব হায়াতকে নিয়ে ওভাবেই শুয়ে শুয়ে মুভি দেখতে লাগলো। হায়াত বিড়াল ছানার মতো গুটি গুটি মেরে আদিবের প্রশস্ত বুকে মাথা রেখে মুভি দেখতে লাগলো। অন্যদিকে আরাবি ইউটিউবে দেখে দেখে খুব মনোযোগ সহকারে কাপড় কাটছে, আর আসিফ হাতে ফিতা নিয়ে চেয়ারে বসে আছে। ইউটিউবে সুন্দর একটা অফ হোয়াইট কালার বাবুদের ফ্রক বানানোর ভিডিও চলছে, আর আরাবি সেটা দেখে দেখে কাটছে। আসিফ এতক্ষণ অফিসের কাজ করছিল। আদিবের অ্যাক্সিডেন্ট হওয়ার সব কাজ নিজের ঘাড়ে নিয়েছে সে। প্রায় 20 মিনিট ধরে আরাবির কাণ্ড দেখছে আসিফ। তুমি শিওর আমাদের মেয়ে বেবি হবে? আরাবি কাপড়ের টুকরোগুলো নিয়ে মেশিনের উপর রাখলো, ভেঙচি কেটে বলল, দেখুন মিস্টার, দেখার সুযোগ দিলেও তো দেখবো। আসিফের কথায় আরো গাল ফুলিয়ে বলল, 1 লাইন বেশি বলেন আপনি। কেন? আমার কথাটা আগে শেষ করতে দিন তো। হ্যাঁ, বলো বলো। আমাদের কুটু পাখিরা ইনশাল্লাহ একজন মেয়ে একজন ছেলে হবে, আর না হলে 2টো মেয়ে হলেই তো উফ, কথাই নেই। আসিফ একটু ভাব নিয়ে বলল, আর যদি আমাদের দুটোই আব্বাজান হয়? না না, আমাদের স্বপ্ন মেয়ে হবে, আমার কত স্বপ্ন। আরু, একটা চুমো খাও তো, কাজ পরে করবে। দেখতে দেখতে কেটে গিয়েছে আরো 4 মাস। রাত প্রায় 11টা 40।
হায়াতের কিছুতেই ঘুম আসছে না, আর আদিব ক্লান্ত শরীর নিয়ে সেই কখন ঘুমিয়ে পড়েছে। এত ভারী পেট নিয়ে হায়াত একপাশ হয়ে শুয়ে আছে। এই লাস্টের দিকে একটু নড়াচড়া করতেও ভয় লাগে তার। 7 মাসেই পেটটা অনেকটা বড় হয়ে গিয়েছে। টুইন বেবির আগমন ঘটবে আর 2টা মাস গেলেই। হায়াত আস্তে ধীরে উঠে বসলো, পেটে হাত দিয়ে বিছানা থেকে উঠলো। মনে মনে ভাবলো একটু আচার খেলে মন্দ হয় না। হায়াতের মা আলিয়া বেগম এসেছিল 1 সপ্তাহ আগে। সে মেয়ের জন্য নিজ হাতে নানান রকমের আচার বানিয়ে এনেছে। হায়াত তখন খুব কম সিঁড়ি দিয়ে ওঠানামা করে। বাড়ির সকলের করা আদেশ, এতবার নিচে ওঠানামা করা যাবে না। 4 মাস আগে রাকিব চৌধুরী এসেছিল আদিবকে দেখতে, আর হায়াতকে প্রাণ ভরে দোয়া করে গিয়েছে। হায়াতের পছন্দের সব খাবারও কিনে দিয়ে গিয়েছেন। হায়াত আস্তে ধীরে খুব সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নামলো, আর ঠিক তখনই আটকে উঠলো দরজা খোলা দেখে। ভয়ে ঢোক গিলে এগোতে থাকলো। দরজার সামনে গিয়ে দেখলো কেউ নেই। কপাল কুঁচকে আরেকটু এগোতেই শুনতে পেল কারো ফিসফিস করে কথা বলা। বাগানের কাজটাই যেতেই দেখলো মিনহাসা একটা ছেলের সাথে দাঁড়িয়ে আপত্তিকর কাজ করছে। হায়াত নিমেষেই চোখ বন্ধ করে ফেললো। মিনহাসা ফিসফিস করে বলল,